সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ডেমোগ্রাফির পপুলেশন প্রজেকশনের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্যাল মেথডস গুলো পড়েছিলাম। ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে লজিস্টিক কার্ভ যে মেথডটা আছে, এটা আমরা আজকে কিভাবে ফর্মুলাটা ডিরাইভ করলো এটা দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে দেখো, derive the equation of a logistic curve. How will you fit the logistic curve to a set of data? তাহলে আজকে আমরা লজিস্টিক কার্ভের ডেরিভেশনটাই দেখি, তারপর যদি সময় হয় তাহলে এটা আমরা দেখব। তাহলে কিভাবে লজিস্টিক কার্ভের যে ফর্মুলাটা ছিল আমাদের ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে, এটা আমরা কিভাবে ডিরাইভ করব। তাহলে চলো আমরা দেখি এটাকে কিভাবে ডিরাইভ করব। তোমরা জানো ডেরিভেশন মানে ফর্মুলাটা কিভাবে আসলো, এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাকে বলে ডেরিভেশন। তোমরা ডিস্ট্রিবিউশন পড়েছো, ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কিভাবে আসলো সেটাকে আমরা বলি ডেরিভেশন। তাহলে আমরা এখানে বলছি যে লেট পি বি দ্য পপুলেশন এট টাইম টি। টি সময়ে যদি আমাদের পপুলেশনটা পি হয়, and p plus del p be the population at time t plus del t. The rate of increase of the population at time t is, তাহলে এই t সময়ে আমাদের পপুলেশনের ইনক্রিজটাকে আমরা ধরছি dp by dt equal to limit del t tends to 0 del p by del t. ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী তাহলে যে পপুলেশন ইনক্রিজটা হবে এই টি সময়ে, সেটাকে আমরা প্রকাশ করলাম এভাবে। তাহলে এটা পপুলেশন কিভাবে ইনক্রিজ হবে সেটা। তাহলে এখন আমরা দেখছি, তাহলে we may consider the relative growth rate of p. p যে পপুলেশন, এটার যে রিলেটিভ গ্রোথ রেট, এটা যে বাড়ছে, which is 1 by p dp by dt. তাহলে পপুলেশন যেটা আমাদের বাড়ছে, গ্রোথ রেট যেটা, সেটাকে আমরা প্রকাশ করলাম 1 by p dp by dt. dp by dt টা কি ছিল আমাদের? ইনক্রিজ, আর এটা হলো গ্রোথ রেট। এটা হলো গ্রোথ রেট, কি হারে বাড়ছে, হারটা। তাহলে এটাকে আমরা করলাম dp by dt কে সঙ্গে 1 by p দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে আমরা প্রকাশ করলাম গ্রোথ রেট r দিয়ে। তাহলে 1 by p dp by dt ইকুয়াল টু r, যেটাকে আমরা বলি গ্রোথ রেট। তাহলে এটা মানে কি? log p by dt। এই যে log p কে ডিফারেন্সিয়েট করলে 1 by p, আর p কে করলে dp by dt। তাহলে এটাকে আমরা বলবি d log p by dt ইকুয়াল টু r। জাস্ট ম্যাথমেটিক্যাল একটি অ্যাপ্লিকেশন। এখন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, d log p equal to r dt. ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল, থাকলে হচ্ছে log p, আর r ইন্টিগ্রেশনকে r dt করলে r t, 1 কে ইন্টিগ্রেশন করলে সেই ভেরিয়েবল, dx করলে x, t করলে t, ইন্টিগ্রেশন dx মানে x, যেরকম r হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dt মানে t, আর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হচ্ছে c। c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এটা log p, আমাদের দরকার p, তাহলে p ইকুয়াল টু e টু দি পাওয়ার rt প্লাস c। তাহলে e টু দি পাওয়ার rt ইনটু e টু দি পাওয়ার c। তাহলে এটা কি? একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এটাকে আমরা e টু দি পাওয়ারে না রেখে এটাকে লিখলাম, অতএব p ইকুয়াল টু a, এই কনস্ট্যান্টটাকে আমি ধরলাম a e টু দি পাওয়ার rt। ওকে, এটাকে আমরা বললাম ইকুয়েশন 1।
এখন আমরা যে গ্রোথ রেটটা ধরলাম, এই গ্রোথ রেটটা আমরা চেক করব যে আর এই গ্রোথ রেট আর অনুযায়ী আমার পপুলেশনটা কি রকম হবে। এই আর এবং টি, তোমরা জানো যে একটা পপুলেশন যা আছে সেটা কত হারে পপুলেশন বাড়ছে এবং সময় কত, তার উপরে পরবর্তী পপুলেশন যেটা আমরা প্রজেকশন করি সেটা ডিপেন্ড করে। যেমন আমার যদি 1 কোটি লোক থাকে, পপুলেশন গ্রোথ রেট যদি প্রতি বছর আমার 2 হয়, তাহলে 2 বছরে পপুলেশন কত হবে। আর পপুলেশন গ্রোথ রেট যদি 1.5 হয়, তাহলে 2 বছরে পপুলেশন দেখা যাবে গ্রোথ রেট আরেকটু কম হবে। তাহলে গ্রোথ রেটটা ডিপেন্ড করে, সরি, পপুলেশন ইনক্রিজ কতটুকু হলো এটা ডিপেন্ড করে আর গ্রোথ রেট এবং টাইম টি এর উপরে। এখন আমরা এই টাইম টি দিয়ে গ্রোথ রেটটাকে তো ধরেই নিয়েছি 1/p dp/dt। ওই গ্রোথ রেট অনুযায়ী টাইমের উপর ডিপেন্ড করে পপুলেশনের কি অবস্থা হয় সেই দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে চেক করব। আরেকটু বলি, আমাদের আর এর মান কি 1/p dp/dt, এটাকে ধরেছি আমরা আর, গ্রোথ রেটটাকে আমরা ধরে ফেলেছি, ফিক্সড করে নিয়েছি উপরে যে এই গ্রোথ রেট। এখন আমরা দেখব এই টাইমের উপর ভিত্তি করে, ওই গ্রোথ রেটে তো আছেই, এই টাইমের উপর ভিত্তি করে পপুলেশনটার আমার কি অবস্থা হয়। তাহলে আমরা ধরলাম টি ইকুয়াল টু যদি -ইনফিনিটি হয়, তাহলে পপুলেশন কি হবে, এখানে -ইনফিনিটি হলে এটার মান কি হয়ে যাবে, পপুলেশন হয়ে যাবে 0। টি এর মান যদি -ইনফিনিটি হয়, তাহলে পপুলেশনে পি এর মান হয়ে যাবে 0। আর টি ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, তাহলে পপুলেশন হয়ে যাবে ইনফিনিটি, পপুলেশন হয়ে যাবে ইনফিনিটি। এখন তাহলে কি এই দুটাই ইম্পসিবল, ইম্পসিবল কেন, পপুলেশন কখনো ইনফাইনাইটও হতে পারে না, পপুলেশন কখনো 0 হতে পারে না, বাট it is impossible because population can never be 0 or infinite। তাহলে আমরা কি করব, আমাদের আর যেটাকে আমরা ফিক্সড করেছিলাম আরটাকে মডিফাই করব। আমরা পপুলেশন ধরো এই দুটার মাঝামাঝি একটা টাইম ধরবো, ঠিক আছে, কিন্তু আরটাকেও আমার মডিফাই করতে হবে। কি জন্য মডিফাই করতে হবে, আরটাকে আমরা ফিক্সড ধরে রাখতে পারবো না, আরটা কখনোই ফিক্সড থাকবে না, আর আস্তে আস্তে হয় বাড়বে অথবা কমবে। তাহলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে গ্রোথ রেটটা আস্তে আস্তে কম, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে যাদের গ্রোথ রেট বেশি, পপুলেশন বেশি, তাদের কি আমাদের টার্গেট থাকে, আমাদের যে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিভিন্ন কার্যক্রমগুলো থাকে, এগুলোর উপর ভিত্তি করে কি পপুলেশনটাকে আমরা ডিক্রিজ বা কমানোর চেষ্টা করি, কারণ আমাদের পপুলেশনটা অনেক হাই, পপুলেশনটা অনেক বেশি। তাহলে এই জন্য আমরা এমন একটা আর ঠিক করব যেটা হচ্ছে ডিক্রিজিং, যেটা হচ্ছে ডিক্রিজিং, সেইখানেই এটা আমরা ধরে নিয়েছি। দেখো, the relative growth rate r gradually decreases at time t and t increases। তাহলে সময়ের সাথে সাথে গ্রোথ রেটটা কমছে, কিন্তু পপুলেশন যা আছে বাড়ছে, পপুলেশন বাড়বে, কিছু না কিছু হলেও তো পপুলেশন বাড়ছে, তাহলে পপুলেশন যা আছে তার চেয়ে বাড়ছে, কিন্তু আরটাকে কি বলছি, গ্রাজুয়ালি ডিক্রিজেস এট টাইম টি, এখানে টাইমটা কথাটা থাকলে আরো ভালো হয়, এট টাইম টি, সময়ের সাথে সাথে গ্রোথ রেটটা কমছে এবং পপুলেশন বাড়ছে। তাহলে one of the simplest form of decreasing function of r is, r এর একটা ডিক্রিজিং ফাংশন আমরা ধরলাম যেটা r into 1 minus kp। তাহলে r কে 1 থেকে কিছু বিয়োগ করছি, তার মানে 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে rটা কমবে। r কে আমরা 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 থেকে কিছু মাইনাস করে নিচ্ছি, তার মানে r এর মানটা আস্তে আস্তে কমবে। এভাবে আমরা এটাকে একটা সিম্পল ফর্মের ডিক্রিজিং ফাংশন ধরে নিলাম। জাস্ট মেলা বিভিন্ন ভাবে ডিক্রিজিং ফাংশন ধরা যায়, 1 বাই করেও ফাংশন, যেমন কোনো কিছুকে ভাগ করলেও আমাদের কমে, কিন্তু আমরা সেই ওইভাবে না ধরে একটা ইজি ফর্মে, সিম্পল ফর্মে, যে আমরা যেটা কমন সেন্স আমরা সবাই বুঝি যে 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে
মাল্টিপ্লাই করলে আমার সেই জিনিসের মান কমে। তাহলে আমরা এখানে করলাম কি আর কে একের চেয়ে একটা ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলাম। where r and k are positive constant। এখানে পপুলেশনটা তো আমাদের জানা থাকবে, বেস পপুলেশন, আর 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 কেটা হবে আমাদের পজিটিভ কনস্ট্যান্ট। এটা কখনোই নেগেটিভ হতে পারবে না, কারণ আর কে যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হয়ে একের চেয়ে বড় হয়ে যাবে। তাহলে এই কেটা অবশ্যই পজিটিভ কনস্ট্যান্ট। আর তো পজিটিভ হতেই হবে, কেন গ্রোথ রেট আমরা নেগেটিভ ধরছি না। তাহলে এখন যেটাকে আমরা আর ধরেছিলাম, এখানে এই জিনিসটাকে আমরা কি ধরেছিলাম, 1/p dp by dt, এটাকে ধরেছিলাম আর। এখন আর এর পরিবর্তে ধরলাম এই যে ডিক্রিজিং ফাংশন একটা নিলাম, সেটাকে ধরলাম আর এর পরিবর্তে r ইনটু 1 মাইনাস kp। এভাবে করে আমরা প্রসিডিউর আবার আগের মতো করে একটা ইকুয়েশনে যাব। যেরকম একটা ইকুয়েশনে গিয়েছিলাম ঠিক একইভাবে আরেকটা ইকুয়েশনে যে সেটাকে আমরা যাচাই করব। প্রথমে যেমন আমরা একটা a e টু দি পাওয়ার rt করে আমরা যাচাই করেছিলাম, এখন এই যে নতুন ডিক্রিজিং ফাংশনের সঙ্গে আর মাল্টিপ্লাই করে আমরা যে একটা নতুন গ্রোথ রেট, রিলেটিভ গ্রোথ রেট ধরলাম, এটাকে আবার ওই প্রথম ইকুয়েশনের মতো একইভাবেই যাচাই করব। তাহলে এটা ইকুয়াল টু আমরা এভাবে লিখলাম, এটা লেখা যাবে, কেননা এটাকে তুমি লসাগু করো, লসাগু করলে আবার এটাই চলে আসবে। তখন দেখো আমরা কি করলাম, এটাকে লিখলাম, সরি এটা পরে এই স্টেপটা, এটাকে তো এতে মাল্টিপ্লাই আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার এটা এখানে চলে আসলো ডিপি বাই ডিটি ইকুয়াল টু আর। এখানে এসে দেখো এখানে যে নিচে জিনিসটা আছে লসাগু করলে এখানে এটাকে লসাগু করলে আবার এই জিনিসটাই আসে p ইনটু 1 মাইনাস kp লসাগু। তাহলে উপরে কি হয়ে যাবে 1 মাইনাস kp প্লাস 1 মাইনাস কেপি প্লাস তাহলে কেপি, তাহলে প্লাস কেপি মাইনাস কেপি ক্যান্সেল হয়ে গেলে উপরে কি থাকে 1, আর নিচে পি ইনটু 1 মাইনাস কেপি। তাহলে এটা আমাদের থাকলো। একইভাবেই আমরা কি করব, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ওখানে যেরকম করেছিলাম এই ডিপিটা এটার সঙ্গে গেল আর ডিটিটা আর ডিটি, ডিপিটা এখানে থাকলো আর ডিটি। আগের মতোই আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, এখানে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা কি হবে log p, 1/p কে ইন্টিগ্রেশন করলে log p, আর এখানে কি এটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন অফ নিচেরটা, log অফ নিচেরটা। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে k পাওয়া যাবে, তাহলে log অফ 1 মাইনাস kp। তাহলে এটা হলো 1/p log p আর এটা হলো log অফ 1 মাইনাস kp ইকুয়াল টু r ইন্টিগ্রেশন t RT আর প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা থাকলো। এখন দেখো এটাকে আমরা লিখলাম log m ভাগ log n, log m ভাগ log n ইকুয়াল টু RT প্লাস c। এখন আমরা যদি log উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, এই সাইডটা e টু দি পাওয়ার করতে হবে, p ডিভাইডেড বাই 1 মাইনাস kp ইকুয়াল টু e টু দি পাওয়ার RT প্লাস c। আগের মতো ই টু দি পাওয়ার RT ই টু দি পাওয়ার c কে আলাদা করলাম, এইটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার c ইকুয়াল টু a ধরলাম। হ্যাঁ, এখন কি হলো p ইনটু 1 মাইনাস kp ইকুয়াল টু a ই টু দি পাওয়ার r। এখন p এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে আসলাম এটা, এখন এটাকে গুণ করে দিলাম a ই টু দি পাওয়ার rt মাইনাস kp a ই টু দি পাওয়ার r। এখন এটাকে এই পাশে নিয়ে আসলাম p প্লাস kp a ই টু দি পাওয়ার rt ইকুয়াল টু a ই টু দি পাওয়ার r। এখন এখান থেকে p কমন নিলাম, p কমন নিলে 1 প্লাস k a ই টু দি পাওয়ার rt ইকুয়াল টু a ই টু দি পাওয়ার r। এখন p ইকুয়াল টু কি আসলো a ই টু দি পাওয়ার rt ডিভাইডেড বাই k 1 প্লাস k a ই টু দি পাওয়ার r। জাস্ট আমরা তোমরা এগুলো বুঝতে পারছো, সিম্পল প্রসিডিউর। এখন উভয় পাশে উপরে নিচে লব হর দুটার সঙ্গে a ই টু দি পাওয়ার rt আছে, তাহলে আমরা উভয় উপরে নিচে লব হর দুটোকে a ই টু দি পাওয়ার rt দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে হলো 1, এখানে যেহেতু ছিল না এখানে 1 ডিভাইডেড বাই a ই টু দি পাওয়ার rt, আর এটা হয়ে গেল k। এখন এই ইকুয়েশনটা আসলো কি p ইকুয়াল টু, এখানে p ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই k প্লাস 1 বাই a ই টু দি পাওয়ার মাইনাস r।
ওই প্রথম ইকুয়েশন আর এটা হলো দ্বিতীয় ইকুয়েশন। এখানেও আমরা টি এর মান মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বসিয়ে দেই। তাহলে টি এর মান মাইনাস ইনফিনিটি বসিয়ে দিলে এটা কি হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? মাইনাসে মাইনাসে তাহলে কি হবে টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে এটা কি হয়ে যাবে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। ইনফিনিটির সঙ্গে কে যোগ করলে সেটাও ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। আর টি ইকুয়াল যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে কি হবে আমাদের, এটা হবে মাইনাস, মাইনাস হয়ে গেলে 1 বাই এটা 0 হয়ে গেল আর এখানে থাকলো 1 বাই টি। তাহলে এখানে দেখো আমার কি হচ্ছে, এই যে কি একটা কনস্ট্যান্ট ধরছিলাম, তাহলে আমার ইনফাইনাইট টাইমে আমার পপুলেশনটা কি ইনফিনিটি হবে না, একটা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট একটা মান আসবে একটা পপুলেশন। তাহলে এটা পসিবল, ইনফিনিটিটা নট পসিবল। এখানে 0 আসলেও আমরা এই মাইনাস ইনফিনিটিতে পপুলেশনে কখনোই যাব না। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের একটা কনস্ট্যান্ট আসছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আগে যেহেতু ইনফিনিটি এসেছিল ওটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারিনি। তাহলে আমরা ধরলাম যে এই টাইমের মধ্যে 0, এই দুইটা পিরিয়ডের মধ্যে লং রান দুইটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে পপুলেশন মান হবে 0 থেকে 1 বাই কে এর মধ্যে। তাহলে আমি ধরবো কে এর মাঝামাঝি যে কোনো একটা সময় ধরে নিব, তাহলে পপুলেশনটা এর মাঝামাঝি সময় থাকবে। তাহলে আমরা করলাম কি, ইফ উই ডিনোট দ্য আপার লিমিট অফ পপুলেশন সাইজ বাই এল, এই যে আপার লিমিট বের হচ্ছে 1 বাই কে, এটা ইকুয়াল টু ধরলাম এল, এটা হলো আমাদের এল লার্জেস্ট পপুলেশন এখানে এসে হবে, এটাকে ধরলাম আমরা এল। তাহলে 1 বাই কে ইকুয়াল টু এল, তাহলে কে ইকুয়াল টু 1 বাই এল। এখন এটা আমরা ইকুয়েশন 2 এ বসাবো। এই যে আমাদের ইকুয়েশন 2 ছিল, এই ইকুয়েশন 2 এ আমরা কে এর মান বসাবো 1 বাই এল। তাহলে এখানে আমরা বসালাম 1 বাই এল, এখানেই ছিল কে, আর 1 বাই এ ই টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে এটা লসাগু করলে কি হবে, এই নিচে লসাগু, এলটা উপরে চলে যাবে আর এটা হলো 1, আর এখানে এল বাই এ ই টু দি পাওয়ার আর, এটাকে আমরা বললাম ইকুয়েশন 3। এখন আমরা ধরবো যে এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটার মাঝামাঝি কোনো একটা টাইমে আমরা পপুলেশনটা ধরব। লেট বিটা বি দ্য ভ্যালু অফ টি, টি এর টিটা কি এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝামাঝি একটা সময়কে আমরা ধরলাম বিটা, এর মাঝামাঝি একটা সময়কে ধরলাম আমরা বিটা, সেই টাইমটাকে বললাম আমরা টি, which is for which t is l by 2, যার যেখানে পপুলেশনটা হবে হাইস্ট পপুলেশন যেটা আমরা ধরেছিলাম l, তার মাঝামাঝি l by 2, তার হাফ, তার হাফ। তাহলে আমরা p এর জায়গায় বসাচ্ছি কি l by 2, পপুলেশনটা t এর জায়গায় বসাবো বিটা, আর পপুলেশনটা এই বিটা টাইমে পপুলেশনটা হবে l by 2। তাহলে পপুলেশনের আমরা বসালাম l by 2 ইকুয়াল টু l ডিভাইডেড বাই 1 প্লাস এটা যা আছে এখানে t এর জায়গায় শুধু বসবে b, b বা বিটা। তাহলে এখানে হচ্ছে কি উভয় পাশে থেকে আমরা l টাকে উঠিয়ে দিব, এই পাশ থেকে এই পাশ থেকে l উঠিয়ে দিলে এটা হাফ, এটা 1 প্লাস l বাই a ই টু দি পাওয়ার r। তাহলে এটাকে জাস্ট আমরা রিভার্স করে লিখবো, উল্টিয়ে লিখবো। উল্টিয়ে লিখলে 1 প্লাস l বাই a ই টু দি পাওয়ার r বিটা ইকুয়াল টু হাফ ছিল 1 বাই এত, তাহলে এটা ইকুয়াল টু 2, এটা ইকুয়াল টু বের হলো কি 2। এখন আমরা দেখব যে এখান থেকে আমরা কিভাবে একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। তাহলে এখান থেকে এই 1 যদি এর পাশে মাইনাস করে দেই তাহলে এটা হবে 1, l বাই a ই টু দি পাওয়ার r বিটা ইকুয়াল টু 1। তাহলে এর মান কি বের হলো, এর মান বের হলো আমাদের l ইনটু ই টু দি পাওয়ার r বিটা, কি বের হলো l ইনটু ই টু দি পাওয়ার r বিটা। এখন আমরা এই যে এর মানটা আমরা ফাইনালি ইকুয়েশন 3 বের করেছিলাম, ওখানে যে a ছিল সেই এর মানটা আমরা এটা বসাবো।
তাহলে এখানে কি হলো, p ইকুয়াল টু ইকুয়েশন 3 টা আমরা একটু দেখে আসি। ইকুয়েশন 3 টা ছিল আমাদের p equal to L divided by 1 plus L by A e to the power R। তাহলে যে ইকুয়েশন 3 তে আমরা এই এর মানটা বসাবো। তাহলে p equal to L divided by 1 plus A, এর মান বের হলো আমাদের কি, L e to the power RT ছিল L by A e to the power RT। তাহলে এর মান আমরা বসালাম L e to the power RT, L by A e to the power minus RT ছিল। তাহলে আমরা কি করলাম, এখানে p equal to তাহলে L divided by 1 plus L, L cancel e to the power R plus RB টা উপরে মাইনাস RB টা উপরে যে কি হবে প্লাস RB টা, মাইনাস RB টা উপরে যে হবে প্লাস RB। তাহলে সেখান থেকে যদি আমি R কমন নেই তাহলে B মাইনাস T, B টা প্লাস আর T টা মাইনাস। তাহলে এটাই আমাদের কি লজিস্টিক কার্ভের ইকুয়েশন। তাহলে this is the form in which the equation to the logistic curve is generally expressed। আমরা যে লজিস্টিক কার্ভ ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে লাস্ট যে মেথডটা ছিল এটা ছিল আমাদের, সেটা কি ছিল লজিস্টিক কার্ভ মেথড। তাহলে লজিস্টিক কার্ভটা হচ্ছে আমাদের এটা। এখন হচ্ছে কি তোমরা জানো যেমন রিগ্রেশন ইকুয়েশন আমরা যখন বের করি, রিগ্রেশন ইকুয়েশন থাকলে বা যে কোনো ইকুয়েশন থাকলে তার মধ্যে যে প্যারামিটার গুলো থাকে এই প্যারামিটার গুলোকে আমাকে এস্টিমেট করতে হয়। তাহলে এখানে প্যারামিটার কি এল বিটা, আরটা হচ্ছে আমাদের কি পপুলেশন গ্রোথ, আর টিটা হচ্ছে টাইম। তাহলে আমাদের এখানে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে বিটা, এই দুটো হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে এই প্যারামিটার গুলোকে আমাকে এস্টিমেট করতে হবে। আমরা যেমন রিগ্রেশন লাইন ফিট করি সেরকম লজিস্টিক কার্ভটা ফিট করতে হবে এই প্যারামিটার গুলো মান বের করে। তাহলে আমরা যেহেতু আজকে বড় একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখলাম, এখন আজকে আমি আর এই যে এস্টিমেট এটা দেখতে চাচ্ছি না, আমরা আজকে এর সঙ্গে একটা সিম্পল জিনিস দেখি, নেক্সট ক্লাসে আমরা ডেরিভেশনটা দেখব। তাহলে আমরা নেক্সট ক্লাসে ডেরিভেশন দেখলে আমরা এখানে পপুলেশন প্রজেকশনের রোলটা কি সেগুলো আমরা একটু দেখব। আমরা একটু নিচে যাচ্ছি, ফাইনালি লাস্ট জায়গায় যাচ্ছি, কারণ আমরা এই এস্টিমেটটা দেখতে পারতাম কিন্তু তোমাদেরকে আমি দুটো বড় বড় ম্যাথমেটিক্যাল ডেরিভেশন একদিনে দেখাতে চাচ্ছি না। তোমাদেরকে আজকে যেটা দেখালাম এটা তোমরা দেখো, তারপর নেক্সট দিন আমরা এই এস্টিমেট গুলো দেখব, এল আর বিটা কিভাবে আমরা এস্টিমেট করব সেটা আমরা দেখব। আমরা আজকে দেখব এই চ্যাপ্টারের লাস্ট যে অংশটুকু আছে আমরা সেটা দেখব, দেখে তারপর দিন আমরা এটার এস্টিমেট গুলো দেখব। তাহলে এখানে আমরা ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন প্রজেকশন এন্ড পপুলেশন এস্টিমেশন আর কি ডিসকাস দ্য রোল অফ পপুলেশন প্রজেকশন। তাহলে এখানে কি বলেছে, পপুলেশন প্রজেকশন এবং পপুলেশন এস্টিমেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। তাহলে এখানে কি বলেছে দেখো, the estimates or calculation of future population on the basis of present and past condition is called population projection। তাহলে কি ফিউচার পপুলেশন ক্যালকুলেশন করার জন্য বর্তমান এবং অতীত অবস্থার উপর ভিত্তি করে যে ক্যালকুলেশনটা করি আমরা সেটাকে বলা হয় পপুলেশন প্রজেকশন। তাহলে কি বর্তমান পপুলেশন অথবা অনেক সময় আমাদের বর্তমান পপুলেশনের ডাটা না থাকলে আমরা ফিউচার পপুলেশন থেকেও আমরা পাস্ট পপুলেশন থেকেও আমরা
ফিউচার পপুলেশনটাকে প্রজেকশন করতে পারি। তাহলে এটা কি বললাম যে বর্তমান অথবা অতীত অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি পরিমাণ জনসংখ্যা হবে এটার ক্যালকুলেশনটাই হচ্ছে পপুলেশন প্রজেকশন। আর এখানে কি বলেছে, এটা প্রেজেন্ট এন্ড পাস্ট কন্ডিশন বলতে আমরা বুঝাই যে প্রিভিয়াস কোন সেন্সাস প্রিভিয়াস আদমশুমারি ওইটার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎটাকে এস্টিমেট করব, সেটা হচ্ছে প্রজেকশন। আর এখানে কি বলছে, whereas the process which we estimate the future population or the population of 2 consecutive years is called population estimation. তাহলে দুটো পরপর কোন সেন্সাস অথবা দুইটা পরপর কোন বছরের মাঝামাঝি কোন যদি আমাদের পপুলেশন লাগে, ফিউচার পপুলেশন, দুটো কনজিকিউটিভ ইয়ার, দুটো পপুলেশনের মাঝামাঝি সময়ের জন্য কোন পপুলেশন আমরা বের করি সেটাকে বলা হয় পপুলেশন এস্টিমেশন। আরেকটা কি বলছে পয়েন্ট, পপুলেশন প্রজেকশন ইজ ডিসক্রাইব হোয়াট উড happen under certain assumption about fertility and mortality. Population projection টা আমাদেরকে এটা describe করে যে under certain assumption, কিছু অনুমানের ভিত্তিতে, কিছু নির্দিষ্ট অনুমানের ভিত্তিতে আমাদের ফার্টিলিটি এবং মর্টালিটি এটা কেমন হবে সেটাও আমাদের জানায়। শুধু টোটাল পপুলেশন যে এত ছিল এত হলো এটুকুই জানায় না, পপুলেশন এত ছিল, আমাদের ফিউচার পপুলেশন এখন এত হইল, এটাই শুধু জানায় না, এটা কি ফার্টিলিটি এবং মর্টালিটি সম্বন্ধেও আমাদেরকে জানায়। whereas there is no assumption in the population estimation, কিন্তু আমরা পপুলেশন এস্টিমেশনে এই ধরনের কোনো অ্যাজাম্পশন ধরি না। তাহলে পরবর্তীতে এটা কি রোল অফ পপুলেশন প্রজেকশন। পপুলেশন প্রজেকশনের একটা অনেক বড় ভূমিকা আছে। যে কোনো প্ল্যানিং এ আমার কি করতে হবে, পপুলেশন প্রজেকশন অবশ্যই জানতে হবে। এখানে দেখো প্রথমে কি বলেছে, পপুলেশন প্রজেকশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ন্যাশনাল পলিসি ফর্মুলেশন। সাম অফ দ্য ইম্পর্টেন্ট রোলস আর গিভেন বিল। তাহলে আমরা যে মেইন প্ল্যানটা করি, যেমন 5 ইয়ার প্ল্যান করি, আমরা কি পঞ্চবার্ষিক পরিকল্পনা করি, 5 ইয়ার প্ল্যান। এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের থাকে যে আগামী 5 বছরে বিভিন্ন সেক্টরে আমরা কি পরিমাণ উন্নয়ন করতে চাই। আগামী 5 বছরে এটা মনে করো আমরা আগামী 5 বছরে করব, ধরো আর 20 সালে যদি করা হয় 21 থেকে 25 এর মধ্যে আমরা কি কি উন্নয়ন পরিকল্পনা করব, এটা আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় ধরে থাকি। সেক্টর ওয়াইজ যে কোনো সেক্টর, এটা মনে করো এডুকেশন সেক্টর, সার্ভিস সেক্টর বা হেলথ সেক্টর বা সোশ্যাল কোনো বা পলিটিক্যাল কোনো বা ইকোনমিক কোনো, যে কোনো দিকেই হোক, আমরা যখন একটা পলিসি করি, যে যেমন 5 ইয়ার প্ল্যান করলাম, তাহলে আমার কি জানতে হবে, আমার জানতে হবে আমার পপুলেশন এখন এরকম, তাহলে 5 বছর পর আমাদের পপুলেশনটা কি রকম হবে সেই অনুযায়ী মনে করো আমাদের 5 বছর পরে যে পপুলেশন হবে তাদের যদি আমাদের স্কুলের অ্যাকোমোডেশন না থাকে তাহলে আমার স্কুলের সংখ্যা বাড়াতে হবে, যদি স্কুলের সংখ্যা বাড়াই তার সঙ্গে টিচারের সংখ্যা বাড়াতে হবে, আদার ফ্যাসিলিটিস বাড়াতে হবে। তারপরে আমাদের যেরকম মনে করো যে আমাদের কি পরিমাণ জনশক্তি বের হয়ে আসবে, তাদের একটা লেবার ফোর্সের চাকরির ব্যবস্থা করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের, আসল কথা হচ্ছে আমার পপুলেশনটা আগামীতে কত হবে এটা যদি না জানি, যে কোনো উন্নয়নই পপুলেশন বেস, যে কোনো উন্নয়নই পপুলেশন বেস, সেটা তুমি এডুকেশন ধরো, হেলথ ধরো, ইকোনমিক ধরো, সোশ্যাল ধরো, তারপরে আরো বিভিন্ন সেক্টর আছে, এগ্রিকালচার ধরো, যে কোনো সেক্টরই ধরো না কেন, মনে করো আমার প্রোডাকশন,
যেটা আমরা বলে থাকি যে আমাদের এই ধান উন্নয়নে বলে না লক্ষ্যমাত্রা এত নির্ধারণ করা হয়েছে। তাহলে এই লক্ষ্য যদি নির্ধারণ করা হয়, আগামীতে আমার তাহলে এই লক্ষ্যে ওই সময়ে পপুলেশন আগামী 1 বছরে যদি ধরি, পরবর্তী বছরে পপুলেশন কত হবে, তাহলে আমার যদি প্রোডাকশন এত হয়, পপুলেশন যদি এরকম হয়, আমার কি খাদ্যের সারপ্লাস থাকবে না খাদ্য ঘাটতি থাকবে? খাদ্য সারপ্লাস থাকলে আমার খাদ্য রপ্তানি করার ব্যবস্থা নিতে হবে, আর খাদ্য যদি ঘাটতি থাকে তাহলে আমাদের খাদ্য আমদানি করার ব্যবস্থা করতে হবে। আসল কথা হচ্ছে আমার টোটাল পপুলেশনটা অবশ্যই জানতে হবে। টোটাল পপুলেশনটা আমি যদি না জানি, কোনো প্ল্যানিং, কোনো ডেভেলপমেন্ট, ইট ইজ ইম্পসিবল। সেই কথাটা এখানে বলেছে। পপুলেশন প্রজেকশন helps in planning for future works of life including social, economic and political. সোশ্যাল আর ইকোনমিকের মধ্যে সব চলে আসছে, আমাদের বিভিন্ন যে সেক্টর গুলো আমরা বললাম এর মধ্যেই সব চলে আসছে। তারপরে কি বলেছে, it helps for knowing the different aspects of the population in an intervening period of 2 census. যেমন আমাদের একটা সেন্সাস হয়ে গেছে 11 সালে, আবার একটা সেন্সাস হবে 21 সালে। এই যে দুইটা সেন্সাসের যে ইন্টারভেনিং পিরিয়ড, এই ইন্টারভেনিং পিরিয়ডে আমরা তাহলে এই ওই বেস পপুলেশন, গত সেন্সাসকে বেস ধরে আমরা পপুলেশনটা কি রকম হবে এটা আমরা বের করব, এবং সেই অনুযায়ী আমরা সেটা বলছি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ পপুলেশন। তাহলে আমরা এই দুইটা সেন্সাসের মাঝামাঝি যে কাজগুলো করতে হবে এগুলো আমরা পপুলেশন প্রজেকশন করে, পপুলেশন বের করে তার ভিত্তিতে করব। তারপরে কি বলেছে, in different countries where census operation started late, the projection helps for knowing the back population trend. তাহলে মনে করো অনেক নতুন দেশ, একটা সেন্সাস পরিচালনা করার জন্য একটা দেশের কিন্তু অনেক কিছু অ্যাবিলিটি থাকতে হয়। যেমন আমরা কত বছর, প্রায় 50 বছর আমরা স্বাধীন হয়েছি, এখনো আমাদের সেন্সাস কিন্তু যে প্রপার ওয়েতে হওয়া উচিত সেভাবে হয় না। সেন্সাসের আমরা দুটো মেথডের কথা বলেছিলাম, একটা ডিফ্যাক্টো মেথড, একটা ডিজিউর মেথড। ডিফ্যাক্টো মেথডে আমরা কি বলেছিলাম, এক রাতের মধ্যে যে যেখানে আছে তাকে সেখানে গণনা করাটাই হচ্ছে ডিফ্যাক্টো মেথড। কিন্তু আমরা এত বছরেও কিন্তু এটা এক রাতের মধ্যে এখনো গণনা করার সামর্থ্য আমাদের তৈরি হয়নি, আমরা 3 দিনে করি, এখনো আমরা 3 দিনে করি। তাহলে স্বাধীনতার 50 বছর পরেও আমাদের সঠিকভাবে সেন্সাস করার অ্যাবিলিটি এখনো তৈরি হয়নি। সেই জন্য যেসব দেশগুলো নতুন স্বাধীন হয় তাদের কি অনেকদিন সেন্সাস অপারেশন শুরু করতে অনেক লেট হয়, যে কোনো সেন্সাস শুরু করতে অনেক দেরি হয়। তখন ভবিষ্যতে যখন তারা সেন্সাস শুরু করে তখন কি ব্যাক পপুলেশন, পাস্ট পপুলেশন কিরকম ছিল, তাদের পপুলেশনের ট্রেন্ডটা কিরকম ছিল, এটাও আমাদের জানার দরকার হয়। তাহলে আমরা যেমন প্রজেকশন করে আগামীতে ফিউচার করি, পপুলেশন বের করি, অনেক সময় আমাদের এটা ট্রেন্ডটা পাস্ট ট্রেন্ড মানে পাস্ট পপুলেশন কিরকম ছিল এটাও আমরা এখান থেকে বের করতে পারি। তারপরে কি বলেছে, it plays an important role in estimating of future labor force, যেটা বললাম যে ভবিষ্যতে আমাদের কি পরিমাণ চাকরির লোক, যেমন কি পরিমাণ লোক শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা কারিগরি বলো, এই যে তাদের যে চাকরি কাজের ব্যবস্থা সেটাও আমাদের করতে হবে। ফিউচার লেবার ফোর্স ফ্রম এ পপুলেশন ডিউরিং এ গিভেন পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডে আমাদের কি পরিমাণ ফিউচার পপুলেশনের লেবার ফোর্সের ব্যবস্থা করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে কোনো উন্নয়ন বলো পপুলেশনের সংখ্যা বিভিন্ন সেক্টর ওয়াইজ, বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী আমরা যদি পপুলেশনের সংখ্যাটা, ভবিষ্যৎ পপুলেশনের সংখ্যাটা কত হবে তার উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো আমরা ঠিক করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের রোল অফ পপুলেশন প্রজেকশন।
তাহলে আমরা নেক্সট ক্লাসে এই যে আমাদের হচ্ছে লজিস্টিক কার্ভ মেথডের এস্টিমেশনটা থাকলো, লজিস্টিক কার্ভ মেথডের যে প্যারামিটার গুলো এগুলো এস্টিমেট করা, ফিটিং অফ লজিস্টিক কার্ভ, আর আমরা যে দুটো মেথড পড়েছিলাম প্রথমে একদম ম্যাথমেটিক্যাল মেথড এবং কম্পোনেন্ট মেথড। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যেই আমরা লজিস্টিক কার্ভটা যেটা ছিল সেটা আলোচনা করছি, ওইটার ফিটিংটা দেখার পরে আমরা কম্পোনেন্ট মেথডটা দেখব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে আমাদের যেটা প্রত্যেক ক্লাসের শেষে আমি যেটা বলি যে তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস হচ্ছে, যেদিনের ক্লাসটা ওই দিনের পড়াটা ওই দিনই পড়ে ফেলবে। আজকে যেমন আমরা একটা ডেরিভেশন দেখলাম, এই ডেরিভেশন তোমরা দেখবে, এই ডেরিভেশনটা যদি না দেখো তাহলে আমরা আগামী ক্লাসে যে এই প্যারামিটার গুলো এস্টিমেট করে আমরা লজিস্টিক কার্ভটা ফিট করব সেটা তোমরা বুঝতে পারবে না। সেজন্যই আজকে যে ক্লাসে আমি যে রিভিশনটা করলাম লজিস্টিক কার্ভ মেথডের, এটা তোমরা খুব ভালো করে দেখবে, তাহলে আগামী ক্লাসে আমরা যে এই কার্ভটা ফিট করব তখন এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।